সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সুস্থ এবং নিরাপদ আছো। আমিও তোমাদের দোয়া আশীর্বাদে সুস্থ এবং নিরাপদ আছি। হুলাইন সালনুর ডিগ্রি কলেজের অনলাইন শ্রেণীভিত্তিক কার্যক্রমে ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। তো উক্ত সমাধান করার আগে সাধারণত বহু নির্বাচনী প্রশ্ন দুইভাবে দেওয়া হয়ে থাকে। একটা হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, অপরটি হলো বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন। তো প্রথম আমি তোমাদেরকে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। এরপর বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করার সময় বোর্ড অবশ্যই তোমাদেরকে অবশ্যই সমাধান আকারে কী করা হবে, লিখে দেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যেমন শুরু করা যাক আমরা। আর সাধারণ বহু নির্বাচনী প্রশ্নগুলো হচ্ছে একদম জ্ঞানমূলক, সেই হিসাবে আমরা এগুলো এক কথাই শিখে রাখতে পারি। সেটা হলো কি, কখন সমবনী মজুতপূর্ণ অমিলা অন্তর্ভুক্ত হয়। এটা আমরা অনেকবার বলেছি। আমরা গাণিতিক সৃজনশীল সমস্যা সমাধান করতে গিয়ে কিংবা থিওরিটিক্যাল বা তত্ত্বীয় আলোচনাগুলো করতে গিয়ে অনেকবার বলেছি, এখনও বলতে পারি। সেটা হচ্ছে কি, কখন সমবনী মজুতপূর্ণ অমিলা অন্তর্ভুক্ত হয়। সাধারণত সমন্বিত ক্রয় থাকলে সমবনী মজুতপূর্ণ কি অমিলে অন্তর্ভুক্ত হয়। সাধারণত সমবনী মজুতপূর্ণ অমিলে সমন্বিত ক্রয় থাকলে সমবনী মজুতপূর্ণ কোথায় অন্তর্ভুক্ত হয়? অমিলে অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয় প্রশ্ন আসি, সমন্বিত ক্রয় সম্পর্কিত নিচের কোনটি সঠিক? সমন্বিত ক্রয় সম্পর্কিত নিচের কোনটি সঠিক? সেক্ষেত্রে ভিন্নভাবে দেওয়া থাকতে পারে। আমরা তো জানি যে সমন্বিত ক্রয় সমান কি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস কি সমাপনী মজুদ। তো প্রশ্নে অনেক সময় ভিন্নভাবে দেওয়া থাকতে পারে। প্রারম্ভিক মজুদের সাথে যেখানে আমরা ক্রয় যোগ করছি সেখানে বিয়োগ দিয়ে সমাপনী মজুদ পণ্যকে যোগ করে দেখাইতে হতে পারে, তার মানে এটা হলো ভুল। আবার লিখতে পারে কীরকম, প্রারম্ভিক মজুদ শূন্য যোগ সমাপনী মজুদ শূন্য যোগ ক্রয়, এটাও ভুল। আবার লিখতে পারে কীরকম, ক্রয় বিয়োগ প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ, এটাও ভুল। তো শুদ্ধ হচ্ছে কোনটা? প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করা, সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া, সেটা হচ্ছে সমন্বিত ক্রয়। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? অনিশ্চিত হিসাব হচ্ছে সাধারণত তোমার অস্থায়ী এবং সাময়িক হিসাব। অনিশ্চিত হিসাব হচ্ছে অস্থায়ী এবং কি সাময়িক হিসাব। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? এগুলো জ্ঞানমূলক শিখে রাখতে হবে, অস্থায়ী এবং সাময়িক হিসাব। এরপর হচ্ছে নিচের কোনটি অমিলে অন্তর্ভুক্ত হবে? নিচের কোনটি অমিলে অন্তর্ভুক্ত হবে বলছে যে, তো হবে সাধারণত প্রারম্ভিক কোনো সম্পদের উদ্ধৃত অমিলে অন্তর্ভুক্ত হয় না, শুধু প্রারম্ভিক মজুদ পণ্য ছাড়া। যদি এখানে অপশনগুলোতে যদি থাকে যে প্রারম্ভিক মজুদ পণ্য, তাহলে অমিলে প্রারম্ভিক মজুদ পণ্য কী হয়? অন্তর্ভুক্ত হয়। আর অন্য সকল প্রারম্ভিক উদ্ধৃত অমিলে অন্তর্ভুক্ত হবে না। যদি দেখা যায় অনেক সময় থাকতে পারে কি, সমাপনী সবগুলো নগদ উদ্ধৃত দেওয়া, প্রারম্ভিক উদ্ধৃত দেওয়া আছে, কিন্তু ব্যাংক জমাতিরিক্তের ক্ষেত্রে সমাপনী দেওয়া আছে, সেক্ষেত্রে অবশ্যই মিলে সমাপনী ব্যাংক জমাতিরিক্ত কী হবে? অন্তর্ভুক্ত হবে। বলা হচ্ছে যে মিলের ক্রেডিট দিকে কোন দফাগুলো বসে? তো আমরা জানি যে মিলের ক্রেডিট দিকে কোন দফাগুলো বসে? আয় বসে, আয় সংক্রান্ত দফাগুলো বসে। আর কি বসে? সাধারণত আয় এবং অগ্রিম অর্থাৎ বকেয়া খরচ, বকেয়া খরচ এবং কি আয় কোথায় বসে, কোন দিকে বসে? বকেয়া খরচ এবং অগ্রিম আয় ক্রেডিট দিকে বসে। তো আমরা এরপর আসতে পারি প্রত্যক্ষ খরচ। সাধারণত প্রত্যক্ষ খরচ নিচের কোনটি প্রত্যক্ষ খরচ বলতে পারে? তাহলে নিচের কোনটি প্রত্যক্ষ খরচ? সেক্ষেত্রে কী বলতে পারি আমরা? প্রত্যক্ষ খরচ হচ্ছে নিচের প্রত্যক্ষ খরচ কোনটি হয়? সাধারণত বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য যে কি, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য যে খরচগুলো সরাসরি জড়িত, বা বিক্রয়ের সাথে বা ক্রয় বিক্রয়ের সাথে সরাসরি যে খরচগুলো জড়িত, ক্রয়ের সাথে বা পণ্য বিক্রয় তো পণ্যের ব্যয় বের করার সময় যে খরচটা সরাসরি জড়িত, তাকে আমরা প্রত্যক্ষ খরচ বলতে পারি। তো এখানে অপশন যেগুলো দেওয়া থাকে সাধারণত থাকতে পারে মজুরি কিংবা শুল্ক থাকলে, মজুরি কিংবা আমদানি শুল্ক কিংবা শুল্ক কিংবা পরিবহন শুধু লেখা থাকলে এগুলোই হচ্ছে প্রত্যক্ষ খরচ। আমার এখানে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই ক্ষেত্রে সম্ভবত মজুরিকে এখানে সঠিক উত্তর হিসেবে কি রাখা হয়েছে। তো এরপর আসি আমরা, নিচের কোনটি মিলে অন্তর্ভুক্ত হয় না? সাধারণত প্রারম্ভিক নগদ তহবিল কিংবা ব্যাংক ব্যালেন্স, প্রারম্ভিক নগদ তহবিল কিংবা ব্যাংক ব্যালেন্স কোথায় অন্তর্ভুক্ত হয় না?
রে অমিলে অন্তর্ভুক্ত হয় না। রে অমিল কি? রে অমিল কি যদি কম বলা হবে, সাধারণত রে অমিল কি আমরা বলতে পারি, কয়েকটা কথা আছে। রে অমিল কি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটি বিবরণী, তারপর বলতে পারে হিসাব উদ্ধৃতের তালিকা, বলা যায় কি না? অবশ্যই বলা যায়। খতিয়ান উদ্ধৃত নির্ণয়ে কোনো ভুল হলে ভুল ধরা পড়ে কোথায়? সাধারণত কোথায় ধরা পড়ে? র মিলে ধরা পড়ে। ওকে, তো তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বিষয় এখানে যে বিষয়গুলো আমাদের খুব দরকার সেটা হলো কি, আর কয়েকটা বলবো, তারপর আমরা বহুপদী সমাপ্তি সূচকে চলে যাব। ওকে, প্রাপ্য হিসেব ব্যবসায়ীর কোন ধরনের সম্পত্তি? প্রাপ্য হিসেব ব্যবসায়ী কোন ধরনের সম্পত্তি দিতে পারে, কারণ এগুলো আমরা ক নম্বর প্রশ্নের জন্য অনেকগুলো আলোচনা করছিলাম সৃজনশীলের ক্ষেত্রে। তো প্রাপ্য হিসেব কোন ধরনের সম্পত্তি? চলতি সম্পত্তি। নিচের কোন হিসেবটি রা মিলে অন্তর্ভুক্ত হয় না? এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগই আসে, নিচের কোন হিসেবটি রা মিলে অন্তর্ভুক্ত হয় না? আমরা জানি যে সমমানী মূলধনের রা মিলে অন্তর্ভুক্ত হয় না, অথবা প্রারম্ভিক অন্য কোনো উদ্ধৃত রা মিলে অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ চলতি সম্পদের প্রারম্ভিক উদ্ধৃত রা মিলে অন্তর্ভুক্ত হয় না। আবার বলি, চলতি সম্পদের প্রারম্ভিক উদ্ধৃত রা মিলে অন্তর্ভুক্ত হয় না, ঠিক আছে? আর চলতি সম্পদের মধ্যে একটা বিষয় কিসের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, রা মিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, সেটা হলো কি সমাপনী মজুদ পণ্য। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। বারবার এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে যাতে তোমরা একটা কথা বারবার শুনতে শুনতে যাতে তোমাদের মন মগজে কী হয়ে যায়, বদ্ধমূল হয়ে যায়। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, বিশেষ করে সব সমাপনী উদ্ধৃতগুলো রা মিলে অন্তর্ভুক্ত হয়, তবে সমাপনী মজুদ পণ্য ব্যতীত। সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে কি সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য কোথায়? রা মিলে অন্তর্ভুক্ত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে আমাদের এখানে। আমি গাণিতিক সমস্যার উদ্ধৃতগুলো লিখতেও পারি, গাণিতিক সমস্যার উদ্ধৃতগুলো আমি এখানে বোর্ডে লিখবো, লিখার পর সমাধান করব। প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে 1 লক্ষ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে কয় লাখ টাকা? 1 লক্ষ টাকা। কি দেওয়া আছে? প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে। প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে কয় লাখ? 1 লাখ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য 1 লাখ টাকা। এরপর দেওয়া আছে তোমার প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে দেওয়া আছে ক্রয় 1,35,000 টাকা। ক্রয় 1 লক্ষ কত হাজার? 35,000। ক্রয় 1,35,000। ক্রয় 1,35,000 টাকা। এরপর লেখা আছে বিক্রয় 3,76,000 টাকা। এখানে এটা 22,000 টাকা হবে। কত হাজার? 22,000। ক্রয় লেখা আছে, বিক্রয় লেখা আছে 3,76,000 টাকা। বিক্রয় লেখা আছে 3 লক্ষ কত হাজার? 76,000 টাকা। তারপর লেখা আছে কি, এবং সমাপনী মজুদ পণ্য 37,000 টাকা ও সমাপনী মজুদ পণ্য 37,000 টাকা। সমাপনী মজুদ পণ্য 37,000 টাকা। বের করতে বলা হয়েছে কি? বের করতে বলা হয়েছে সমন্বিত ক্রয় কত হবে? সমন্বিত ক্রয় কত? সমন্বিত ক্রয় কি কত? তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হলো কি, আমাদেরকে বের করতে বলা হয়েছে সমন্বিত ক্রয় কত। তো সমন্বিত ক্রয় যেহেতু কত বের করতে বলছে, আমরা বের করতে পারি, সেটা হলো কীভাবে? সমন্বিত ক্রয় একটু আগে বলেছি, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ, তারপর সমন্বিত মজুদ পণ্য কী যাবে? বাদ যাবে। তাহলে কি আমরা সমন্বিত ক্রয় তোমার সাধারণত বহু নির্বাচনী প্রশ্নে সমাধানের ক্ষেত্রে তোমাকে কি অঙ্ক করে করতে হবে না, জাস্ট তুমি যদি নিয়মটা জানা থাকে তুমি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে অবশ্যই উত্তরটা তোমাকে চুজ করতে হবে, মানে বাছাই করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দেখি একটু সমন্বিত ক্রয় সমান কি লিখতে পারি, যে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 22,000 যোগ 1,35,000 হচ্ছে ক্রয়, বাদ সমমানী মজুদ পণ্য হচ্ছে কত হাজার? 37,000। তাহলে আমরা দেখতে পাই 1,20,000 টাকা হচ্ছে কি সমন্বিত ক্রয়ের পরিমাণ। 1,20,000 টাকা হচ্ছে কিসের পরিমাণ? সমন্বিত ক্রয়ের পরিমাণ। 1,20,000 টাকা হচ্ছে কিসের পরিমাণ? সমন্বিত ক্রয়ের পরিমাণ। ওকে, এরপর আরেকটা প্রশ্ন দেওয়া আছে, কি বের করতে বলছে? সমাপনী মজুদ পণ্যের পরিমাণ বের করতে বলছে।
হ্যাঁ, সমমানের মূলধনের পরিমাণ তথ্যগুলো একটু লিখি, আচ্ছা আমরা এটা মুছে দিই কেমন। কী কী দেওয়া আছে? দেওয়া আছে প্রারম্ভিক মূলধন 1 লক্ষ টাকা, ক্রয় দেওয়া আছে 5,41,800 টাকা, ক্রয় দেওয়া আছে 5,41,800 টাকা। এটা দেওয়া আছে কয় লাখ টাকা? 1 লাখ টাকা। এটা দেওয়া আছে 1 লাখ টাকা। তারপর বিক্রয় দেওয়া আছে 5,63,400 টাকা, 5,63,400 টাকা, 5,63,400 টাকা, 5,63,400 টাকা। এরপর সমন্বিত ক্রয় দেওয়া আছে, ও সমন্বিত ক্রয় 3,96,800 টাকা, ও সমন্বিত ক্রয় 3,96,800 টাকা, 3,96,800 টাকা। বের করতে হবে সমাপনী মজুত পণ্য। বের করতে হবে কি? সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত? সমাপনী মজুত পণ্য কত? তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু প্লিজ প্রশ্নটা আমি আবার বলি। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 1 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 1 লক্ষ টাকা, ক্রয় দেওয়া আছে 5,41,800 টাকা, বিক্রয় দেওয়া আছে 5,63,400 টাকা, ও সমন্বিত ক্রয় দেওয়া আছে 3,96,000 কত টাকা? 800 টাকা। তো সেক্ষেত্রে আমাকে বের করতে বলা হয়েছে সমাপনী মজুত পণ্য কত। সমাপনী কি? মজুত পণ্য কত? সমাপনী মজুত পণ্য কত বাইর করতে বলা হয়েছে। ওকে, তো সমাপনী মজুত পণ্য কত সেটা যদি আমরা বের করতে যাই, আমার যেহেতু এটা সমন্বিত ক্রয় দেওয়া আছে, আমরা সমন্বিত ক্রয়ের সূত্র কি জানি? সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুত যোগ ক্রয় বাদ কি সমাপনী মজুত। ওকে, তো আমার এটা হচ্ছে কত? একটু প্লিজ খেয়াল করো। এটা হচ্ছে 3,96,800, 3,96,800। প্রারম্ভিক মজুত দেওয়া আছে 1 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত দেওয়া আছে 1 লক্ষ টাকা, ক্রয় দেওয়া আছে 5,41,800 টাকা। এটা আমি জানি না, এটা আমি বের করবো এখন। হ্যাঁ, তো যদি বের করতে যাই, এটা হচ্ছে 6,41,800, 3,96,800 বিয়োগ 6,41,800 মাইনাস সমাপনী মজুত। ঠিক আছে, তাহলে সমাপনী মজুত সমান, সমাপনী মজুত সমান, দেখো 6,41,800 থেকে 3,96,800 গেলে কত হবে? সমান 0,0,0,0। ঠিক আছে, এরপর হচ্ছে 11 থেকে 6 গেলে 5, তারপর হচ্ছে 13 থেকে 9 গেলে 4, 2 লক্ষ কত হাজার? 2,45,000 কত টাকা হবে? 2,45,000 টাকা হচ্ছে তোমার কি সমাপনী মজুত পণ্যের পরিমাণ। তাহলে 2,45,000 টাকা হচ্ছে কি সমাপনী মজুত পণ্যের পরিমাণ। ওকে, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আরেকটা গাণিতিক সমস্যা করব, গাণিতিক মানে বহু নির্বাচনী প্রশ্ন করব। একটু প্লিজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী প্রশ্নটা আমাদের একটু খেয়াল করতে হবে। সেটা হলো কি, জনাব আরিফ খান জুলাই 31, 2014 তারিখে 12% সুদে 1 লক্ষ টাকা সোনালী ব্যাংকে স্থায়ী হিসাবে বিনিয়োগ করেন। প্লিজ, 12% সুদে 1 লক্ষ টাকা সোনালী ব্যাংকে কী করেন? বিনিয়োগ করেন। তো কখন করছে? জুলাই 31, 2014 তারিখে। এরপর 2014 সালের 31 ডিসেম্বর তারিখে রামিল তৈরির সময় দেখলেন যে বিনিয়োগের অনাদায়ী সুদ হিসেবভুক্ত হয়নি। বিনিয়োগের অনাদায়ী সুদ হিসেবভুক্ত করতে হবে। প্রশ্নটা আমি বলি, 2014 সালের 31 জুলাই তারিখে আরিফ খান
1 লক্ষ টাকা বিনিয়োগ করেন কত পার্সেন্ট সুদে? 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন 12% সুদে। 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন কত সুদে? 12% সুদে। তো 1 লক্ষ টাকা 12% সুদে বিনিয়োগ করছে 2014 সালে যখন ডিসেম্বর 31 তারিখে রেওয়ামিল তৈরি করা হলো, সেক্ষেত্রে দেখা গেল বিনিয়োগের প্রাপ্য সুদ কী করা হয়নি, হিসেবভুক্ত করা হয়নি। যেহেতু বিনিয়োগের প্রাপ্য সুদ হিসেবভুক্ত করা হয়নি, তাহলে এটা যেহেতু হিসেবভুক্ত করা হয়নি, এটার পরিমাণটা আমাদেরকে এখন কী করতে বলছে? নির্ণয় করতে বলছে। বিনিয়োগের পরিমাণ ছিল কয় লাখ টাকা? 1 লক্ষ টাকা। হ্যাঁ, সুদের হার 12%। সময় কতটুকু? সময় হচ্ছে জুলাই 31, 2014 আর ডিসেম্বর 31, 2014। এখানে কয় মাস পাইছে? 5 মাস। কয় মাস? 5 মাস। দেখো জুলাই মাস তো পাওয়া হয়নি, কারণ জুলাই মাস শেষ। সো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস? 5 মাস। তাহলে আমাদের প্রাপ্য সুদের পরিমাণ হবে, প্রাপ্য সুদের পরিমাণ হবে কত? 1 লক্ষ টাকা এর 12% গুণ 12 কত? 5 সমান 5,000 টাকা। সমান কত টাকা? 5,000 টাকা। ওকে ওকে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। কারণ 5 মাস কেন ধরা হয়েছে? আমার এখানে হিসেবের সময় পেয়েছে কয় মাস? 5 মাস। যেহেতু 5 মাস পেয়েছে, সেহেতু আমাকে 5 মাসেরটা হিসেব ধরতে হবে। সরাসরি পার্সেন্ট দিলে আসে 1 বছরের। 1 বছর মানে হচ্ছে 12 মাস। 12 মাসে যেহেতু 12 মাস আমাকে বের করতে হবে 5 মাস। 5 দ্বারা 12 দ্বারা ভাগ করে 5 দ্বারা কী করা হয়েছে? গুণ করা হয়েছে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা বহুপদী সমাপ্তি সূচক কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিকে যাব এবং প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, তো বহুপদী কয়েকটা বিষয়ে আলোচনা করব। এখানে আসলে আমি তো ওভাবে দেখাতে পারবো না, জাস্ট তোমাদেরকে কী হতে পারে, কীভাবে আসতে পারে। বহুপদী মানে হচ্ছে তোমার মানে একটা প্রশ্নের কয়েকটা উত্তর থাকতে পারে, ওই কয়েকটা উত্তরকে বাছাই করতে হবে। ঠিক আছে, এখানে অর্থাৎ বহুপদ মানে বহুপদের উত্তরের সমষ্টি হইতে পারে। সেই বহুপদের উত্তরের সমষ্টিতে তোমাকে কী করতে হবে? নির্ণয় করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ না, কয়েকটা প্রশ্ন বলবো, এগুলো একটু তোমরা খেয়াল করার চেষ্টা করবে। আর এই প্রশ্নগুলা আমি তোমাদেরকে আমাদের আমার যে ভিডিওটা আপলোড করা হবে আমার এই ইউটিউব চ্যানেল প্লাস আমাদের যে হুলাইন সালনুর ডিগ্রি কলেজের অনলাইন গ্রুপটা আছে, সেই গ্রুপে যখন আমি আপলোড দিব, তখন সেক্ষেত্রে আশা করি প্রশ্নটাও আপলোড করা হবে এবং তাতে তোমাদের বুঝতে কী হবে? সুবিধা হবে। ওকে, আর তাছাড়া যেহেতু একটা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানের ক্লাস, আশা করি মনোযোগ সহকারে খেয়াল করলেও প্রশ্নগুলো কী করতে পারবে? প্রশ্নের উত্তরগুলো অনুধাবন করতে পারবে এবং কী আলোচনা হয়েছে সেটা বুঝতে পারবে। আর যদি বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে তোমরা আমাদের গ্রুপে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো, অথবা আমার ব্যক্তিগত ইনবক্সে কমেন্টস করে জানাতে পারো এবং তোমাদেরকে প্রতি উত্তরে জানিয়ে দেওয়া হবে। ওকে, এরপর আসি আমরা শুরু করি। লেখা আছে রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো দিয়ে ড্যাশ দেওয়া আছে। কয়েকটা উত্তর লেখা আছে, যেমন রোমান 1 লেখা আছে ভুল ত্রুটি উদ্ঘাটন করা। কী করা? ভুল ত্রুটি উদ্ঘাটন করা 1। 2 নম্বর হচ্ছে ফলাফল নির্ণয়ে সাহায্য করা। 3 নম্বর হচ্ছে দোতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ নিশ্চিত করা। সাধারণত রেওয়ামিল প্রস্তুত ভুল ত্রুটি উদ্ঘাটনের জন্য কি করা হয়? সাধারণত রেওয়ামিল প্রস্তুত ভুল ত্রুটি উদ্ঘাটনের জন্য কি করা হয়? সাধারণত ভুল ত্রুটি উদ্ঘাটনের জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয় না। 2 নম্বর আসি আমরা ফলাফল নির্ণয়ে সাহায্য করে। অবশ্যই আমার যদি হতীয় উদ্ধৃতগুলো দিয়ে রেওয়ামিল প্রস্তুত করা থাকে, সেক্ষেত্রে ওই উদ্ধৃতগুলো দিয়ে আমি আয় বিবরণী প্রস্তুত করতে খুব সহজ বুদ্ধ হবে, তারপর আমি ফলাফলটা পেয়ে যাব। ওকে, তাহলে ওটা আমার এই রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্যের মধ্যে ফলাফল নির্ণয়ে সাহায্য করা, এটা একটা উদ্দেশ্য পেয়ে গেলাম। ওকে, রোমান 2 হচ্ছে উত্তর আসতেছে। রোমান 3 দোতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করা। আর দোতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগও অবশ্যই কী হবে? অর্থাৎ ডেবিট ক্রেডিট যে যথাযথভাবে লেখা হয়েছে সেটার বা প্রয়োগ হয়েছে সেটার ফলাফলটা অবশ্যই পাওয়া যাবে। সো এখানে আমার রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্যের মধ্যে 2টাই উদ্দেশ্য। কী দেওয়া আছে? ফলাফল নির্ণয়ে সাহায্য করা, দোতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করা। অর্থাৎ রোমান
টু এবং রোমান থ্রি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। তাহলে রোমান টু এবং থ্রি হচ্ছে আমার কোথায় দেওয়া আছে, খ নম্বরে। কোথায় দেওয়া আছে, বাছাই করতে হবে। খ নম্বরটা বাছাই করলে আমি রোমান টু এবং রোমান থ্রি এর কি উত্তরটা পেয়ে যাব। ওকে, আশা করি এভাবে চুজ করতে হবে। অর্থাৎ বহুপদীতে কয়েকটা কি দেওয়া থাকবে, কয়েকটা উত্তরেই হতে পারে। এরপর আসি পরবর্তী প্রশ্ন, সমন্বিত ক্রয় সমান দিয়ে হোয়াট চিহ্ন দেওয়া আছে। তো আমরা তো সঠিক উত্তরটা জানি, সমন্বিত ক্রয়ের একটা উত্তর জানা আছে আমাদের, সেটা হলো কি প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করা, সমমূল্যস্থ বাদ দেওয়া, যেটা এখানে দেওয়া আছে রোমান থ্রিতে। রোমান ওয়ানে লেখা আছে বিক্রয় থেকে সমমূল্যস্থ বাদ দিতে হবে। বিক্রয় থেকে সমমূল্যস্থ বাদ দিলে কখনো সমন্বিত ক্রয় আসে না, তার মানে রোমান ওয়ান ক্রস, রোমান ওয়ান কী হবে, ক্রস। এরপর হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমমূল্যস্থ। হ্যাঁ, আমরা তো একটা বিষয় জানি, সেটা হলো বিক্রয়যোগ্য পণ্য সমান কি প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্য আসে। সো আমরা তো জানি যে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করলে তার থেকে সমমূল্যস্থ বাদ দিতে হয়। ওকে, যেহেতু প্রারম্ভিক মজুদ এবং ক্রয় যোগ করলে কি আসে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আসে, তার মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমমূল্যস্থ বাদ দিলেও আমাদের কি আসবে, সমন্বিত ক্রয় আসবে। অর্থাৎ ফলাফল হচ্ছে রোমান টু এবং রোমান থ্রি। তাহলে রোমান টু এবং রোমান থ্রি আমার এখানে কোথায় দেওয়া আছে, খ নম্বরে প্রশ্নের উত্তরে দেওয়া আছে। খ নম্বর প্রশ্নের উত্তরে কি দেওয়া আছে, রোমান টু এবং রোমান কত, থ্রি। ওকে, পরবর্তী প্রশ্ন, কারবারি প্রতিষ্ঠানে রাও মিল প্রস্তুত করার উদ্দেশ্য হিসেবে ধরা হয় ব্যবসায়ের লাভ লোকসান নির্ভর, অবশ্যই সঠিক। লেনদেনের ভুল ত্রুটি উদ্ঘাটন নয়, হিসেবে শুদ্ধতা যাচাই, ওটাও ঠিক। কি বলি আবার, এখানে সেম আমরা প্রথম প্রশ্ন যেটা আলোচনা করছিলাম সেই প্রশ্নটা বাদ দেওয়া হয়েছে। কি লেখা আছে, রাও মিল তৈরির উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যের মধ্যে ব্যবসায় লাভ লোকসান নির্ভর, এই যে একটু আগে বললাম ফলাফল নির্ণয় সহযোগিতা করা, তাহলে ওটা অবশ্যই উত্তরের মধ্যে আসে। এরপর হচ্ছে 2 নম্বর ভুল ত্রুটি উদ্ঘাটন, এটা অবশ্যই উত্তর বা রাও মিল তৈরির উদ্দেশ্য নয়। সো রোমান টু হচ্ছে ক্রস। তারপর হিসেবে শুদ্ধতা যাচাই, এটা অবশ্যই সঠিক। সো রোমান ওয়ান এবং রোমান থ্রি, রোমান ওয়ান এবং রোমান থ্রি কোথায় দেওয়া আছে, আমাদের খ নম্বরে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, খ নম্বরে রোমান ওয়ান এবং রোমান থ্রি দেওয়া আছে নাকি। এরপর আসি আমরা পরবর্তী প্রশ্ন। সব প্রশ্ন তো আলোচনা করা যাবে না, তবে যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই দরকারি সেগুলোই আলোচনা হবে। ওকে, মূলত রাও মিলের ডেবিট দিকে বসে, মূলত রাও মিলের ডেবিট দিকে বসে, মূলত রাও মিলের ডেবিট দিকে বসে কোনগুলা, মূলত রাও মিলের ডেবিট দিকে বসে, যেমন এখানে 3টা অপশান দেওয়া আছে, 3টার মধ্যে দেওয়া আছে 3টা বহুপদ দেওয়া আছে, মানে বহুপদের মধ্যে 3টা পদ দেওয়া আছে। সেটা কি, একটা হচ্ছে ব্যয় সমূহ, অবশ্যই রাও মিলের ডেবিট দিকে বসে। অগ্রিম খরচ রাও মিলের ডেবিট দিকে বসে। হ্যাঁ, মালিকানা সত্ত্ব সংক্রান্ত দফা রাও মিলের ডেবিট দিকে বসে বসে না। সো ক নম্বরে দেওয়া আছে রোমান ওয়ান, এটা সঠিক, ঠিক আছে। কিন্তু এখানে তো আরও একটা আছে, অর্থাৎ মূলত উত্তর হচ্ছে কোনটা কোনটা, রোমান ওয়ান এবং রোমান টু। সো রোমান ওয়ান এবং রোমান টু কোথায় দেওয়া আছে, ঘ নম্বর প্রশ্ন উত্তরে দেওয়া আছে, ঘ নম্বর অপশানে দেওয়া আছে, ঘ নম্বর অপশানে রোমান ওয়ান এবং রোমান টু দেওয়া আছে। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে ওটাই। প্রকৃতপক্ষে রাও মিল হলো একটা হিসাবপাত, এটা রং, এটা ভুল, এটা নয়। এরপর দেওয়া আছে একটা পরিপূর্ণ হিসাব, এটাও ভুল উত্তর। এরপর আছে খতিয়ান উদ্ধৃতের তালিকা, মূলত এখানে অপশান 3 হচ্ছে কারেক্ট। সো 3 হচ্ছে সঠিক উত্তর। সেজন্য আমাদেরকে ক নম্বর উত্তরটাই যথাযথ, কারণ ক নম্বরে অপশান 3টাই দেওয়া আছে। সো ক নম্বর উত্তরটা কি যথাযথ। একটা বিষয় আমরা নতুন শিখব, সেটা হলো কি কন্ট্রা সঞ্চিতি। কন্ট্রা কি সঞ্চিতি, কন্ট্রা সঞ্চিতি, কন্ট্রা সঞ্চিতি, কন্ট্রা সঞ্চিতি মানে হচ্ছে বিপরীত সম্পত্তি। কন্ট্রা সম্পত্তি হচ্ছে কি বিপরীত সম্পত্তি, কন্ট্রা সম্পত্তি হচ্ছে বিপরীত সম্পত্তি, অর্থাৎ সম্পত্তির বিপরীতে। ওকে, অনাদায় পাওনা সঞ্চিতি, যেটা দেনাদার বিপরীতে ধরা হয় বা ছাড় হয়ে থাকে, সেটা অবশ্যই বিপরীত সম্পত্তি। ওকে, রোমান ওয়ান। রোমান টু যন্ত্রপাতির অবস্থা সঞ্চিতি, এটা যন্ত্রপাতির বিপরীতে ধরা হয়ে থাকে, সো যন্ত্রপাতি থেকে বাদ দেওয়া হয়, সো এটাও কন্ট্রা সম্পত্তি। আসবাবপত্রের অবস্থা সঞ্চিতি, এটাও কন্ট্রা সম্পত্তি, কারণ এটা আসবাবপত্রের বিপরীতে ধরা হয়, প্লাস আসবাবপত্র থেকে সাথে আসবাবপত্র থেকেও কী করা হয়, এটা বাদ দিয়ে দেওয়া হয়ে থাকে। সো
তিনটাই হচ্ছে এখানে কি কন্ট্রা সম্পত্তি। তার মানে তিনটা কোথায় দেওয়া আছে? ঘ নম্বর অপশানে এই তিনটাই দেওয়া আছে। তো কন্ট্রা সম্পত্তি হলো 1 2 3। কন্ট্রা সম্পত্তি হলো কি 1 2 3, 1 2 3 তথা ঘ নম্বর অপশানে। এরপর আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব বহুপদীর ক্ষেত্রে। একটু প্লিজ খেয়াল করতে হবে। একটা প্রশ্ন দেওয়া আছে, এস এম হোসেন অ্যান্ড কং এর ক্রয় 5 লক্ষ টাকা। এস এম হোসেন অ্যান্ড কং এর ক্রয় 5 লক্ষ টাকা। এস এম হোসেন অ্যান্ড কং এর ক্রয়, আমি একটু লিখতেছি, একটু লিখে লিখে পড়াই। এস এম হোসেন অ্যান্ড কং এর ক্রয় 5 লক্ষ টাকা। ওকে, এরপর হচ্ছে কি সমমানী মজুত পণ্য 3 লক্ষ টাকা। সমমানী মজুত পণ্য 3 লক্ষ টাকা। সমাপনী মজুত পণ্য 3 লক্ষ টাকা। তারপর দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য 4 লক্ষ টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 4 লক্ষ টাকা। এক ক্ষেত্রে একটু প্লিজ খেয়াল করো, রোমান 1 লেখা আছে রেওয়া মিলে শুধু ক্রয় বাবদ 5 লক্ষ টাকা দেখাতে হবে। রেওয়া মিলে শুধু ক্রয় বাবদ 5 লক্ষ টাকা দেখাইতে হবে। রেওয়া মিলে শুধু ক্রয় বাবদ 5 লক্ষ টাকা দেখাতে হবে। 2 নম্বরে লেখা আছে সমন্বিত ক্রয় হবে 6 লাখ। সমন্বিত ক্রয় হবে 6 লাখ। সমন্বিত ক্রয় হবে 6 লাখ। 3 নম্বর হচ্ছে রেওয়া মিলে মোট 9 লাখ টাকা দেখাইতে হবে। রেওয়া মিলে মোট 9 লাখ টাকা দেখাইতে হবে। রেওয়া মিলে মোট 9 লক্ষ টাকা দেখাইতে হবে। 9 লক্ষ টাকা দেখাতে হবে। রেওয়া মিলে মোট 9 লক্ষ টাকা কী করতে হবে? দেখাতে হবে। ওকে, আমার অপশানগুলোর উত্তর দেওয়া আছে কি কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক? ঠিক আছে, তো এখানে দেখতে হবে ক নম্বরে দেওয়া আছে 1 2, খ নম্বরে দেওয়া আছে কি 1 3, 1 3। আর এখানে ও লিখলে সুবিধা হয়, ও 3। তারপরে গ নম্বরে হচ্ছে 2 ও কি 3। আর ঘ নম্বর হচ্ছে 1 2 3। ওয়ান টু ও 3। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটা বিষয় খেয়াল করো, প্রশ্নটা লেখার মানে হচ্ছে তোমাদের একটু বোঝাতে সুবিধা হওয়া কি এস এম হোসেন অ্যান্ড কং এর ক্রয় হচ্ছে 5 লক্ষ টাকা এবং সমাপনী মজুত পণ্য হচ্ছে 3 লক্ষ টাকা। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 4 লক্ষ টাকা। এই ক্ষেত্রে রেওয়া মিলে শুধু ক্রয় বাবদ 5 লক্ষ টাকা দেখাতে হবে। সমন্বিত ক্রয় হবে 6 লক্ষ টাকা। রেওয়া মিলে মোট 9 লক্ষ টাকা কী করতে হবে? দেখাতে হবে। এখন আসি আমরা আসি রেওয়া মিলে শুধু ক্রয় বাবদ 5 লক্ষ টাকা দেখাইতে হবে। রেওয়া মিলে বাস্তবে শুধু ক্রয় থেকেই আসবে নাকি অন্য কিছু থেকেও আসবে? অন্যগুলোও আসবে, তাহলে শুধু ক্রয় আসবে না। সো এটা ক্রস। ওকে, এটা কি ক্রস। এবার আসি সমন্বিত ক্রয় হবে 6 লাখ। আমরা সমন্বিত ক্রয়ের সূত্র কি জানি? প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ। প্রারম্ভিক মজুদ 4 লাখ, ক্রয় হচ্ছে 5 লাখ, 9 লাখ। তার থেকে সমন্বিত 3 লাখ বাদ দেব। 9 লাখ থেকে 3 লাখ গেলে কয় লাখ হবে? 6 লাখ। তাহলে 6 লাখ টাকা। ওকে, তাহলে এটা সঠিক। রেওয়া মিলে মোট 9 লক্ষ টাকা দেখাইতে হবে। এখান থেকে রেওয়া মিলে কী কী আসবে? ক্রয় আসবে, প্রারম্ভিক মজুদ আসবে, সমন্বয় রেওয়া মিলে আসবে না।
কারণ আমার এখানে সরাসরি উদ্ধৃতগুলোতে সমন্বিত ক্রয় দেওয়া নাই। সো রাওয়া মিলে মোট কয় লাখ টাকা আসতে হবে? 4 লাখ আর 5 লাখে 9 লাখ। সো এটাও কারেক্ট। তার মানে আমার উত্তর হচ্ছে কোনটা? 2, 3। ওকে, আশা করি বুঝতে পারছো। 2, 3 হচ্ছে আমার সঠিক উত্তর। এর পরবর্তীতে আসি আমরা আরেকটা প্রশ্ন, খেয়াল করো, এভাবে খেয়াল করতে হবে কি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আর এই একটা আরেকটা অঙ্ক, জাস্ট আরেকটা অঙ্ক থেকে দুইটা প্রশ্ন বিবেচনা করে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিব। ওকে, তো এখন দেখা যাচ্ছে নাসির ট্রেডার্সের 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত আর্থিক হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাদি নেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, কি খেয়াল করবো যে প্রারম্ভিক মজুদ 20,000, ক্রয় 28,000, বিক্রয় 18,000, পরিবহন ব্যয় 7,000, সমন্বয় মজুদ 7,000। পরবর্তী দেখা গেল কেশিয়ার কর্তৃক আত্মসাৎকৃত 500 টাকা হিসাবভুক্ত হয়নি। সমন্বিত ক্রয়ের পরিমাণ, সমন্বিত ক্রয় আমরা কেউ জানি প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করব, সমন্বয় মজুদ জন্য কী দিব? বাদ দিব। প্রারম্ভিক মজুদ 20,000, ক্রয় 28,000, 48,000, তার থেকে সমন্বয় মজুদ জন্য বাদ দিব কত হাজার? 7,000। 48 থেকে 7 গেলে কত হাজার হবে? 41, অর্থাৎ 41,000। হ্যাঁ, তার সাথে সরি এখানে কী কী আসবে? যে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করতে হবে, সাথে পরিবহন ব্যয়টাও যোগ করতে হবে, কারণ পণ্য ক্রয়ের সাথে পরিবহন যুক্ত আছে। তাহলে 48-এর সাথে 55, সমন্বয় 7,000 টাকা বাদ দিয়ে দিলে কত হাজার হবে? 48,000 টাকা হবে। এই 48,000 টাকা হচ্ছে সমন্বিত ক্রয়। আবার বলি যেটা হলো কি, সমন্বিত ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আন্তঃপরিবহন কী হবে? যুক্ত হবে, অন্য কোনো খরচ যুক্ত হবে না। যেমন মজুরি টজুরি থাকলে এগুলো যুক্ত হয় না। এই যে এখানে নিচে একটা তথ্য লেখা আছে, সেটা হলো কেশিয়ার কর্তৃক আত্মসাৎকৃত 5,000 টাকা হিসেবভুক্ত হয়নি। তো এটার জন্য আত্মসাৎকৃত 5,000 টাকা হিসেবভুক্ত না করায় আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে? 5,000 টাকা নগদের পরিমাণ বেশি দেখাবে, অর্থাৎ প্রকৃত সম্পত্তি ও মালিকানা সত্ত্বের চেয়ে প্রদর্শিত সম্পত্তি মালিকানা সত্ত্ব কী দেখাবে? বেশি দেখাবে, কারণ নগদ থেকে বাদ দেওয়া হয়নি। অপরদিকে যেহেতু ক্ষতি না দেখালে মালিকানা সত্ত্ব আয়ের পরিমাণ বেশি দেখাবে, আয়ের পরিমাণ বেশি দেখালে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি বেশি দেখানো হবে। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে ওটাই, কি প্রকৃত সম্পত্তি ও মালিকানা সত্ত্বের চেয়ে প্রদর্শিত সম্পত্তি ও মালিকানা সত্ত্ব কী দেখাবে? বেশি দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী, বুঝতে অসুবিধা হলে আমি আবার বলি, যেহেতু কৃষির কর্তৃক আত্মসাৎ করছে, ওই টাকা নগদ থেকে বাদ দেওয়া হয় নাই, সো নগদের পরিমাণ বেশি দেখানো হয়েছে, তার মানে সম্পত্তি বেশি দেখানো হয়েছে। অপরদিকে ক্ষতির পরিমাণ না দেখাতে মুনাফার পরিমাণ বেশি দেখানো হয়েছে। মুনাফা বেশি দেখা মানে মালিকানা সত্ত্ব বেশি দেখানো, আর মালিকানা সত্ত্ব বেশি দেখাইলে মালিকানা সত্ত্ব বেশি দেখানো হয়েছে। সো এখানে প্রকৃতপক্ষে ক নম্বর যে উত্তরটা পেয়েছি সেটাই সঠিক। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো একটু বাসায় করবে, প্র্যাকটিস করবে। আর আমি তোমাদেরকে কিছু এমসিকিউ আমার এই ক্লাসের সাথে প্রশ্ন আকারে সংযোজন করে দিব, আমি যেগুলো আলোচনা করছি সেইগুলাই। ওকে, একটা আহ্বান থাকবে, আমাদের এই ক্লাসগুলো তোমরা যদি যথাযথ অনুসরণ করো, আশা করি তোমরা উপকৃত হবে। আর আমাদের এই পরিশ্রম সফল হবে তখনই যখন তোমরা এই ক্লাসগুলো যথাযথভাবে অনুসরণ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় তাহলে আমি বারবার বলি, আমাদের এই যে গ্রুপে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো, অথবা আমার ইনবক্সে কমেন্টস করে জানাতে পারো, আমি প্রত্যুত্তর দিয়ে জানিয়ে দিব। ওকে, তাছাড়া আমাদের যেহেতু এই ক্লাসগুলা বর্তমানে যেহেতু সরাসরি শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, যে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম তোমাদের উপকারার্থে, তোমাদের যাতে পড়াশোনার গতিশীলতা বজায় থাকে সেজন্য এই ক্লাসগুলোর আয়োজন করা হয়েছে। সো সেজন্য তোমরা একটু ক্লাসগুলো থেকে মনোযোগী হবে,
এবং বাসায় পড়াশোনা করার চেষ্টা করবে। সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় বিদায়।